নির্বাচন নিয়ে অভিযোগের তদন্ত চলছে, ৩ মাসের প্রতিবেদন। ব্যর্থতার কারণ জানতে সাবেক সিইসিদের বক্তব্য শুনতে হবে। নির্দোষ যেন দোষী না হয়, দৃষ্টি রাখার আহ্বান। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের দ্রুত খুঁজে বের করার আহ্বান রুহুল কবির রিজভির। প্রতিবাদে রাজশাহীতে দলটির নেতাকর্মীদের বিক্ষোভ। বাংলাদেশ বিমানের বোয়িংয়ের উড়োজাহাজে একের পর এক যান্ত্রিক ত্রুটি, স্বল্প সমস্যা মেরামত না হলে হতে পারে বিধ্বংসের শাস্তি হওয়ায় যাত্রীতে গাফুলতির পুনরাবৃত্তি। পারমিট হওয়ার পরে আমরা আরো ৩ লক্ষ টাকা দিচ্ছি। আমরা চাইলাম জিনিসটা একটা সুষ্ঠু তদন্ত। বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ সিলেটের স্কাই ড্রিম এজেন্সির বিরুদ্ধে। বারবার ধর্ণা দিয়েও টাকা ফিরে না পাওয়ার দাবি, পরিচালককে পুলিশে সোপর্দ। এবং ক্ষুধার যন্ত্রণায় খাদ্য সহায়তা আনতে গিয়ে প্রাণ দিতে হচ্ছে অসহায় ফিলিস্তিনিদের। আবারও ত্রাণের লাইনে ইসরায়েলি বাহিনীর গুলি, একদিনে গাজায় নিহত ১১০ জন। দেখছিলেন শিরোনাম, সকালের সময় সঙ্গে আছে আইরিন আয়াত। বিগত ৩টি বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তদন্ত করতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। ৩ মাসের মধ্যে সব নির্বাচন নিয়ে ওঠা অভিযোগের তদন্ত এবং ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সুপারিশ দিতে বলা হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, অনিয়মের কোনো পর্যায় পর্যন্ত এই কমিটি তদন্ত করবে না তা সুস্পষ্ট নয়। আওয়ামী লীগ আমলে ৩ নির্বাচনে অনিয়ম করা ব্যক্তিদের আইনের আওতায় আনার পাশাপাশি নির্দোষ কেউ যেন অপরাধী না হয়ে যায় তা সতর্কভাবে দৃষ্টি রাখার আহ্বান জানান তারা। কাউসারা চৌধুরী কমল রিপোর্ট। কিছুটা কেন্দ্র আক্রান্ত হয়েছে। নির্বাচন 2018 একটু স্বস্তিদায়ক মনে হয়েছে। 2014 সালের দশম, 2018 সালের একাদশ ও 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে ব্যাপকভাবে আলোচিত ও সমালোচিত। দশম জাতীয় নির্বাচনকে বিনা ভোটের, বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন বলা হয়। একাদশ সংসদ নির্বাচনে রাতেই ভোট হয়ে গিয়েছিল বলে অভিযোগ আছে। আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বলা হয় ডামি নির্বাচন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এই 3টি নির্বাচনের সাথে যুক্ত ব্যক্তিদের বিচার করা সহ নির্বাচনগুলো নিয়ে তদন্ত করার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। এরই মধ্যে সাবেক 2 প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালকে এক মামলায় গ্রেফতার করা হয়েছে। অন্তর্বর্তী সরকার 26 জুন বিগত 3টি নির্বাচন নিয়ে উত্থাপিত অভিযোগ তদন্তে হাইকোর্ট বিভাগের একজন সাবেক বিচারপতির নেতৃত্বে 5 সদস্যের কমিটি করেছে। কমিটিতে সাবেক আমলা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী ও নির্বাচন বিশেষজ্ঞ রাখা হয়েছে। 30 সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের অভিযোগ তদন্ত করে সংশ্লিষ্ট সকল পক্ষের দায় পর্যালোচনা করার পাশাপাশি ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সুপারিশ তাদের প্রতিবেদনে তুলে ধরবেন। এই ধরনের কমিটি যখন হবে তখন এটা কোন আইনের অধীনে কাজ করবে, সে আইনটা কি? রাষ্ট্রবিজ্ঞানী সাব্বির আহমেদ বলেন, সংশ্লিষ্ট সকলের পাশাপাশি সকল রাজনৈতিক দলের দায়ও মূল্যায়ন করতে হবে প্রশ্নবিদ্ধ নির্বাচন আয়োজনে। আইনেরও কিছু লুপহোলস আছে, খালি তো আপনার সদিচ্ছার উপরে ছেড়ে দিলে হবে না। আইনের কোথায় ত্রুটি, আচরণের কোথায় ত্রুটি, সরকারের কোথায় ত্রুটি, কেন বিরোধী দল এত ব্যাপক হারে বয়কট করলো? এইরকম ব্যাপক হারে বিশ্বে কোথাও আছে কিনা নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত, এটা আমার জানা নাই। তিনি বলেন, সাবেক সিইসিদের বয়ান এই কমিটির শোনা উচিত। দায়িত্ব পালনের ব্যর্থতা বের করতে হবে। যে এখানে নির্বাচন কমিশনের সামনে কি অপশন ছিল, যে আপনার এই যে গভর্নমেন্টের অর্ডার ভায়োলেট করার, তার কাছে কোনো অপশন ছিল কি না, সেই অপশনগুলো সে কাজে না লাগাইতে পারল না কিনা। আপনি যখন তাকে আদালতের কাঠগড়ায় বা সাক্ষীর কাঠগড়ায় দাঁড় করাবেন, তখন আপনি ইনসাইড অনেক স্টোরিও পেতে পারেন আর কি তাদের কাছ থেকে। তাদেরকে আমলে নিয়ে আপনি বুঝতে পারতেন যে আসলে হোয়াট ওয়েন্ট রং। তাদেরকে তো এই কমিটির আওতায় আপনার বিচারের আওতায় আনা যেত আর কি। নির্বাচন পর্যবেক্ষক মুনিরা খান বলেছেন, নির্বাচন আয়োজনে যুক্ত কোন পর্যায়ের কর্মকর্তা পর্যন্ত তদন্ত হবে তা নিয়ে কিছু বলা নেই। তারা কি শুধুমাত্র নির্বাচন কমিশন এবং কমিশনে যারা বসে আছে
তাদের বিচার করবে প্রিজাইডিং অফিসার বলি, রিটার্নিং অফিসার বলি, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যারা দেখে যায় তাদের কথা বলি, সবাইকে কি বিচারের আওতায় আনবো? এই কয়টা দিনে তদন্ত করে তারা কতটুকু বের করতে পারবে? তবে একটা জিনিস আশা করব যে নির্দোষ মানুষকে যেন দোষী না করায়। আগামী জাতীয় নির্বাচনকে প্রশ্নের ঊর্ধ্বে রাখতে কমিটিকে সঠিকভাবে তদন্ত করার আহ্বান জানান এই নির্বাচন পর্যবেক্ষক। বলেন, নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে না দিলে আবারও হারাবে ভোটের স্বচ্ছতা। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 3টি ককটেল বিস্ফোরণ হয়। এই ঘটনার পর কেন্দ্রীয় কার্যালয়ে আসেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেখানে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, পরিকল্পিতভাবেই হামলা করা হয়েছে। বোমা মেরে বিএনপিকে ভয় দেখানো যাবে না। হামলার পেছনে যারা জড়িত তাদের দ্রুত খুঁজে বের করার দাবিও জানান তিনি। কিছু রাজনৈতিক দল এরা স্বাভাবিকভাবে কখনোই আচরণ করতে পারেনি। কোনো শক্তি, রাজনৈতিক শক্তি তারা উদ্দেশ্য সাধনের জন্য পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে তারা তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে চায়। আমরা বুঝতে পারি, আন্দাজ করতে পারি কারা এগুলো করছেন, কিন্তু প্রকাশ্যে দেখছি না বলে কারো নাম, দেখিনি বলে কারো নাম নিচ্ছি না। চোরের মতো, কাপুরুষের মতো গলির মধ্যে থেকে দুইটা ফুটিয়ে চলে যাবেন, তাতে বিএনপির নেতাকর্মীরা ভয় পেয়ে যাবে, এটা তো বোকার স্বর্গে বাস করছে। এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মহানগর বিএনপির নেতাকর্মীরা। শনিবার রাত 11:30টার দিকে নগরীর অলঙ্কার মোড় থেকে বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক ঘুরে 0 পয়েন্ট এলাকায় গিয়ে পথসভায় মিলিত হয়। এ সময় বক্তারা বলেন, পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। প্রত্যেকটি ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেয়া হবে। সেই অপরাধ বা অপকর্ম করুক না কেন, দলমত নির্বিশেষে তাকে আইনের আওতায় নিয়ে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয় সমাবেশ থেকে। যারাই করুক, আমরা তার দাঁত ভাঙা জবাব দিব। আপনাদেরকে বলতে চাই, আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, ষড়যন্ত্রের পথ পরিহার করুন। প্রশাসন তাদের নিজের গতিতে চলবে, আদালত তাদের নিজের গতিতে চলবে। আমরা বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠন এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করব না। যারা অনৈতিক কাজ করবে, সে আমাদের দলের হোক, সে জামাত হোক, সে এনসিপি হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। গত বছর এই দিনে প্রথমবারের মতো বৃহত্তর গণ আন্দোলনের হুঁশিয়ারি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর আগে সারা দেশে প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে সংগঠনটি। বৈঠক শেষে পরদিন অর্থাৎ 14 জুলাই গণপদযাত্রা করে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচিও ঘোষণা করেন শিক্ষার্থীরা। মামলা দিয়ে আন্দোলন থামানোর চেষ্টা করছে সরকার। শিক্ষার্থীদের এমন অভিযোগের বিপরীতে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী জানান, বিচারাধীন বিষয় সরকারের কিছুই করার নেই। বিস্তারিত মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্টে। কর্মসূচিতে বিভিন্ন জায়গায় হামলার সাথে জড়িত ছিলেন তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে বিচারের আওতায় আনতে হবে। শিক্ষার্থীদের আন্দোলনের বিপরীতে জুলাইয়ের এই দিনে সরকারের তরফে শুরু হয়ে গেছে মামলা হামলা। সংস্কারের দাবির সঙ্গে প্রতিবাদের ক্ষোভ তখন শিক্ষার্থীদের কণ্ঠে, যাতে সায় দিয়ে মাঠে নামতে শুরু করে গোটা দেশের ছাত্র সমাজ, যাদের মধ্যে অনেকে সরকারি চাকরির প্রত্যাশা থেকে নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের মশাল ধরতেই সামিল হয়েছেন জুলাই মিছিলে। 13 জুলাই সারা দেশের প্রতিনিধিদের সঙ্গে অনলাইন এবং
অফলাইনে বৈঠক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরপর কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। পরদিন 14 জুলাই গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর এই স্মারকলিপি দেওয়া হবে বলে জানায় শিক্ষার্থীরা। একই সময়ে আন্দোলনে থাকা সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও গণপদযাত্রা করে নিজ নিজ জেলার প্রশাসকের কার্যালয়ে গিয়ে ডিসির মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেন। শিক্ষার্থীরা জানান, মামলা দিয়ে আন্দোলন থামানোর চেষ্টা করছে সরকার। একই দিন দুপুরে কোটা আন্দোলনের ঘটনাটি অন্যদিকে ধাবিত করার চেষ্টা চলছে বলে জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তৎকালীন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। ঘটনাটাকে অন্যদিকে ধাবিত করার জন্য কেউ কাজ করছে কিনা, আমাদের ডিবির টিম এবং আমাদের থানা পুলিশ, বিভিন্ন পুলিশ কিন্তু কাজ করছে। দাবি আদায় না হলে বৃহত্তর গণ আন্দোলনের প্রস্তুতি নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম। তবে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, বিচারাধীন বিষয়ে সরকারের কিছুই করার নেই। কোটার যৌক্তিক সংস্কার করে সংসদে আইন পাস করে জরুরি অধিবেশন ডেকে তাহলে কিন্তু আমাদের রাজপথে যেতে হয় না। হাইকোর্ট বিভাগের আদেশের বিরুদ্ধে সরকার পক্ষ যখন সর্বোচ্চ আদালতে আইনি লড়াই করছে, সে অবস্থায় কমিশন গঠন করে তার কোটা ব্যবস্থার সংস্কার বা সংস্কার করার ঘোষণা দেওয়ার কোনো সুযোগ নেই। দিনের পর দিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীরা বারংবার তাদের দাবি মেনে নেয়ার তাগিদ দিলেও তাতে কর্ণপাত করেনি হাসিনা সরকার। গত কয়েকদিনের মতো এদিনও সংসদে জরুরি অধিবেশন ডেকে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারকে আহ্বান জানায় শিক্ষার্থীরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। একের পর এক যান্ত্রিক ত্রুটিতে পড়ছে বাংলাদেশ বিমানের বোয়িংয়ের তৈরি উড়োজাহাজ। আস্থার নিরাপত্তার আশঙ্কা তৈরি করছে যাত্রীদের। এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার পরও বোয়িং থেকে এখনও কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ বিমান। বিশেষজ্ঞদের মত, নিয়মিত পরীক্ষার পাশাপাশি পাইলট ও ক্রুদের কাছ থেকে পাওয়া নোটগুলোর সমাধান করা হয় কিনা তা খতিয়ে দেখতে হবে। আর বিমানের সাবেক কর্মকর্তারা বলছেন, স্বাস্থ্যের নজির না থাকায় দায়িত্বে গাফিলতির পুনরাবৃত্তি ঘটছে এই সংস্থাটিতে। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। সম্প্রতি সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা ঘটে ভারতের আহমেদাবাদে। এরপরই বেশ নড়ে চড়ে বসে বিশ্বজুড়ে বোয়িংয়ের 787 মডেলের উড়োজাহাজ ব্যবহার করা এয়ারলাইন্সগুলো। তবে অন্যান্যদের মতো দুর্ঘটনা পরবর্তী এখনো কোনো নির্দেশনা পায়নি বাংলাদেশও। বোয়িংয়ের সাথেও যোগাযোগ করি যে আমাদের পরবর্তী পদক্ষেপ কি। বোয়িং আমাদেরকে এই ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত তারা করে নাই। তারা বলছে যে এটা ইনভেস্টিগেশন হওয়ার পরে যদি কোনো কিছু হয় তাহলে তারা আমাদেরকে সেটা কমপ্লাই করার বিষয়ে জানাবে। এমন পরিস্থিতির মধ্যেই মাথাচাড়া দিয়ে উঠছে যান্ত্রিক ত্রুটিতে ফ্লাইট বাতিল, দেরিতে যাত্রা, উইন্ডশিল্ড ফেটে যাওয়া কিংবা চাকা খুলে পড়ার মতো বিষয়। আবার কোনো সময় রানওয়েতে আটকে পড়ছে বিমানের ল্যান্ডিং গিয়ার। বছর খানিকের বেশি সময় ধরেই বোয়িংয়ের তৈরি বাংলাদেশ বিমানের বহরে থাকা অনেক উড়োজাহাজেরই সমস্যা এখন নিত্যদিনের ঘটনা। সংস্থাটি নিয়মিত পরীক্ষার কথা জানালেও বিশেষজ্ঞরা বলছেন, স্বল্প কারিগরি সমস্যা মেরামত না হলে যে কোনো সময় তা হতে পারে বিধ্বংসী। এক্ষেত্রে প্রতিটি ফ্লাইটে পাইলটদের দেয়া লকশিটের নোট গুরুত্বের সঙ্গে চেকআপের পরামর্শ তাদের। গত 6 মাসের যে ডিফেক্ট এন্ট্রিগুলো হয়েছে, লক বই যেগুলো আছে সেইগুলো ঠিক মতন অ্যাড্রেস করা হয়েছিল কিনা এইটা দেখা উচিত। ঠিক মতন যদি অ্যাড্রেস না করা হয়ে থাকে কিন্তু সাবসিকুয়েন্টলি কিন্তু ওইটার এফেক্টটা হয়তো ওই সময় ঠিক মতন হয় না, কিন্তু কোনো রকম হয়েছে ওইটা কিন্তু এফেক্টটা 6 মাস পরে বা 3 মাস পরে হতে পারে। বাংলাদেশ বিমান সংশ্লিষ্টরা বলছেন, উড়োজাহাজের হেলথ মনিটরিং কার্যক্রম উৎপাদনকারী প্রতিষ্ঠান ও এয়ারলাইন্স কর্তৃক নিয়মিত করার পরও বিশেষভাবে দায় রয়েছে প্রকৌশল বিভাগের। তবে গাফিলতির শাস্তি দেওয়ার নজির নেই সংস্থাটিতে। যেহেতু আমি এখন পর্যন্ত শুনিনি, জানিনি, দেখিনি, হ্যাঁ, এবং কেস করে তারপরে মাফ করে দেওয়া হয়েছে ইত্যাদি, তাহলে অ্যাকাউন্টেবিলিটি কি থাকলো? একটা জিনিসের পুনরাবৃত্তি কখন হয়? যে বা যারা এটা করছে তারা গট অ্যাওয়ে উইথ ইট, তখনই কিন্তু তারা এটা করে। বর্তমানে বাংলাদেশ বিমানের বহরে 21টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে 787 সিরিজের 6টি সহ 16টি উড়োজাহাজই বোয়িং কোম্পানির। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। পাঠানোর নামে তরুণদের কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে সিলেটের স্কাই ড্রিম নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। টানা 2 বছর ধরে ভুক্তভোগীরা তাদের টাকা এবং
পাসপোর্ট ফিরে পেতে ওই প্রতিষ্ঠানে বারবার ধর্ণা দিয়েও ব্যর্থ হয়েছেন। স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন শত শত তরুণ। অভিযুক্ত প্রতিষ্ঠানের পরিচালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। নওশাদ আহমেদের ছবিতে অপু বণিকের রিপোর্ট। স্কাই ড্রিম এজেন্সি বিদেশে পাঠানোর নাম করে দীর্ঘ ১.৫ বছর ধরে প্রতারণা করছে বিদেশ গমনেচ্ছু তরুণদের, এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ইউরোপের বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট করে পাঠানোর উদ্দেশ্যে সিলেটের বিভিন্ন জায়গা থেকে আসা ২ শতাধিক মানুষের কাছ থেকে ১,৫০,০০০ টাকা থেকে ২ লাখ টাকা প্রসেসিং বাবদ জমা নেওয়ার অভিযোগ উঠেছে এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। এলিগেন্ট শপিং মল 10 তলা স্কাই ড্রিম জমা দিছি আজ থেকে 9 মাস আগে সার্বিয়ার লাগি। গত রমজান মাসে ওরা আর অফিসটা এইখানে অফ করে দিয়ে চলে যায়। বুকিং মানি দিতাম, দেওয়ার পরে আমরা এই বুকিং মানিটা দিলাম। এরপরে সম্ভবত ফটোশপ কাজ করিয়া আমরা কিছু করলো, ওয়ার্ক পারমিট দিল। আমরা 3টা পাসপোর্ট দিছি, 3টা পাসপোর্টের লাগে 3,390 দিছি। পরে পারমিট হওয়ার পরে আমরা আরো 3 লক্ষ টাকা দিছি। ভুক্তভোগীদের অভিযোগ, টাকা নিলেও তাদের বিদেশে পাঠায়নি প্রতিষ্ঠানটি। দীর্ঘ 3 মাস বন্ধ থাকার পর গত 4 জুলাই অফিসে এলে স্কাই ড্রিম এজেন্সির পরিচালক মোহাম্মদ ইমামুল হক বাঁধনকে আটক করেন তরুণরা। অভিযুক্ত পরিচালক টাকা নেয়ার কথা স্বীকারও করেন। তারা যে অভিযোগটা তুলেছে এটা সত্য, মানে এখন তো সত্য অভিযোগ। তারা এটা বিশ্বাস করতে পারছেন না যে আমরা তার টাকাটা দিব বা আমি সিলেটে আদৌ থাকবো কিনা, এ হচ্ছে সমস্যা। এখন তারা টাকা চাচ্ছে কিন্তু আমি টাকাটা দিতে ব্যর্থ হচ্ছি, কারণ আমার সময় দরকার এবং আমার যে ম্যানেজিং বডি আছে তারাও টাইম চাচ্ছে। এদিকে ভুক্তভোগীরা কোনো সমাধান না পেয়ে ইমামুল হক বাঁধনকে পুলিশের কাছে সোপর্দ করেন। টাকা ফেরত পেতে প্রশাসনের সহযোগিতা চান তারা। ভুক্তভোগী হইয়া যে বর্তমান অবস্থার মধ্যে আছে, এটা খুব একটা কষ্টের মাঝে আছে। আর আমরা চাইলাম জিনিসটা একটা সুষ্ঠু তদন্ত। আমার 1,40,000 টাকা টোটাল হইব 3 কোটি বা 3.5 কোটি ওরকম হইব। প্রায় 200টার মতো ফাইল আমরা শুনছি। পুলিশ বলছে এই বিষয়ে মামলা হয়েছে, তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ট্রাভেল এজেন্সির তালিকা সংগ্রহ চলছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন। আমরা তদন্ত সাপেক্ষে তথ্য প্রমাণের ভিত্তিতে আশা করি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। স্বচ্ছতার ভিত্তিতে যাওয়াটা সবচেয়ে ভালো হবে, নিজের থেকে নিজে এইভাবে ব্যক্তিগতভাবে যে কেউ প্রতারিত যাতে না হয়। সিলেটে নামে বেনামে বেড়ে ওঠা এসব প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার বিজ্ঞাপন দিয়ে আকৃষ্ট করছে। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতি হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। যশোরে বন্ধুর তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করায় যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্বজনরা জানান বাপ্পি ও বিপুল বন্ধু ছিলেন। বাপ্পি মাদক সেবন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকায় তার স্ত্রী সুমাইয়া তাকে তালাক দেন। এরপর সুমাইয়া বিপুলকে বিয়ে করলে বাপ্পি ক্ষিপ্ত হয়ে তাদেরকে হত্যার হুমকি দেন। পরিবারের অভিযোগ, শনিবার রাত 9:30টার দিকে কৌশলে ফোন করে ডেকে নিয়ে যায় বিপুলকে এবং কুপিয়ে জখম করে বাপ্পি ও তার সহযোগীরা। পরে স্থানীয়রা বিপুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। হুমকি দিত, তোরে জানে মেরে ফেলে দেবো, আমারে জানে মেরে ফেলে দেবে, এই কথা করতো। আমার এই কথা থাকতে দেবে না, আমার বাঁচতে দেবেন না। অন্য লোকের দ্বারা ডাকা এনে তার ছেলে পেলে ডাকা এনে আমার ছেলেরে মারছে। ওনার গায়ে অনেকগুলো ক্ষত আঘাত ছিল মারের। আমরা এখান থেকে তৎক্ষণাৎ রিসিভ করে ওনাকে সার্জারি বিভাগে ভর্তি করি। ওনার অবস্থা খুবই গুরুতর ছিল, উনি মারা গেছে। এখন তো ময়নাতদন্তের জন্য এই লাশঘরে রয়েছে। সকালের সময় আরো ঘর এখন হতদরিদ্র মানুষের গলার কাটা। ঘর দেওয়ার আগে নানা প্রতিশ্রুতির ঘোষণায় আশায় বুক বেঁধেছিলেন তারা। শুধু ঘর ছাড়া মেলেনি পানি, বিদ্যুৎ, রাস্তাঘাট। জামালপুর পৌরসভার নাওভাঙা চরে সরকারের কোটি কোটি টাকা ব্যয় নির্মিত উপহারের ঘরে বেশিরভাগই থাকছেন না সুবিধাভোগীরা। তবে স্থানীয় প্রশাসনের দাবি খতিয়ে দেখা হচ্ছে অনিয়ম, এরপর নেওয়া হবে ব্যবস্থা। জাহাঙ্গীর আলমের তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। 2020 সালে জামালপুর পৌর এলাকার পাথালিয়ার নাওভাঙা চরে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও ঘর হস্তান্তর কর্মসূচির উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিটি ঘর নির্মাণে খরচ হয় 2,70,000 টাকা। প্রকল্পের আওতায় 180টি ঘর নির্মাণ করা হয়।
তবে প্রকল্প ঘুরে দেখা যায় বেশিরভাগ ঘর তালাবদ্ধ। যারা বসবাস করছেন তাদের জন্য নেই যাতায়াতের রাস্তা। প্রায় 2 কিলোমিটার নদের চরের কাদামাটি পেরিয়ে সেখানে যেতে হচ্ছে। বিদ্যুৎ ও পানি সংকটের কারণে প্রতিনিয়ত লেগেই আছে দুর্ভোগ। এমনকি শাকসবজি চাষ ও হাঁস মুরগি পালনের কোনো জায়গাও রাখা হয়নি। মালিক আজ পর্যন্ত আমি দেখি নাই, বাতি নাই, নাই আস্থা নাই। কলগুলো মনে করেন চাপারে কষ্ট, যে মুরব্বীরা চাপবার পারে না। এরকম ঠেকা বসে নাই যে বাসা ভাড়া করে যায় থাকবো। পানির সমস্যা, রাস্তার সমস্যা, যে রাত করে আমরা যে একটু বাইরে বাইরে পোলাপান খেলাধুলা করি, আমরা দূরে কোনো যাবো, এরা কাজের জন্য খাম্বাই দিছে শিখে, কিন্তু বাতি দেয় নাই। বাতি মনে করেন বলছে যে দিব, এখন পর্যন্ত দেয় নাই। অনেক কিছু অনুদান পাবেন, মুখ পাবেন, তুমুক পাবেন, মনে করি সুযোগ সুযোগ করে দিব, ওখানে কোনো কিছু করতে দিতে দেয় না। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন তদন্ত করে এ ব্যাপারে নেওয়া হবে ব্যবস্থা। যারা এখানে ক্রাইটেরিয়া মেনটেন না করে এতদিন ধরে থাকছেন বা ঘর পেয়েও যারা থাকছেন না, এই 2 শ্রেণীকে আইডেন্টিফাই করে বাছাই করে আমরা প্রয়োজনে পুনরায় আবার তাদের নামে বরাদ্দ করে দিব। পানি বিদ্যুতের ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া আছে যে গিয়ে ব্যক্তির নামে নামজারি থাকতে হবে এবং মিটার থাকতে হবে। আমরা এই জায়গাগুলো আইডেন্টিফাই করে দেখছি। 3 একর 40% জমির ওপর এই প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় 5 কোটি টাকা। সময় সংবাদ, জামালপুর। ময়মনসিংহ বিভাগের সড়ক মহাসড়কে বেপরোয়াভাবে চলছে সিএনজি, অটোরিকশা ও মাহেন্দ্রা সহ নানান অবৈধ 3 হুইলার। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, আর এর সঙ্গে বাড়ছে মৃত্যু। যদিও পুলিশ ও বিআরটিএ কর্মকর্তাদের সেই পুরনো বয়ান, মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে চলছে নিয়মিত অভিযান। ওবায়দুল হকের রিপোর্ট। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বড় গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে ছুটছে 3 চাকার হালকা যান। অবৈধ ডিভাইডার দিয়ে কোথাও ইউটার্ন, কোথাও উল্টো পথে চলাচল ঘিরে তৈরি হয়েছে মৃত্যু ফাঁদ। কোনো কোনো স্থানে মহাসড়কের উপরেই তৈরি হয়েছে স্ট্যান্ড। শুধু মহাসড়ক নয়, অন্যান্য আঞ্চলিক মহাসড়কগুলোতেও একই অবস্থা। বেপরোয়াভাবে চলছে রেজিস্ট্রেশনবিহীন সিএনজি, অটোরিকশা, মাহিন্দ্রা সহ অবৈধ 3 হুইলার। অভিযান চালিয়েও থামানো যাচ্ছে না 3 চাকার যানের দৌরাত্ম্য। বিআরটিএর তথ্য বলছে, ময়মনসিংহে বছর বছর বাড়ছে সড়ক দুর্ঘটনা ও মৃতের সংখ্যা। গত 3.5 বছরে জেলায় 803টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 772 জনের, আহত হয়েছে প্রায় 1000। অবৈধ গাড়ির কারণে মাঝে মাঝে পোলা বাস স্ট্যান্ডে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটতেই থাকে। ব্যাপক গতিতে গাড়ি চলে, নিয়ন্ত্রণ ছাড়া এটা গাড়ি চালায়। বিভাগের অন্য 3 জেলা নেত্রকোনা, জামালপুর ও শেরপুরেও একই চিত্র। মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে সিএনজি, অটোরিকশা সহ অবৈধ যানবাহন। চালকদেরও নেই কোনো লাইসেন্স। রাস্তা তো একটা, এই যে তো এই দিক দিয়ে গাড়ি চালালে টার্নিং এর মধ্যে ডাইন পাশে দেখা যায় না, এলো বিষয়টা। বামে লুয়ে দিলেও দেখা গেল আরেকবার এলাকায় দিতেছে। কখন কোন রাস্তায় যাব, কোনটা যাব, কার আগে কারা যাব, হই হল্লা করে তারা রুট অ্যাক্সিডেন্ট করে। যদিও পুলিশ ও বিআরটিএ কর্মকর্তারা বলছেন, সড়ক মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ও অবৈধ যান চলাচল বন্ধে নিয়মিত চলছে অভিযান। পুলিশের যে সক্ষমতা, এর বাইরে অনেক বেশি যানবাহন এবং লোকজন যাতায়াত করে। এক্ষেত্রে পুলিশের পাশাপাশি যে সমস্ত সরকারি সংস্থা আছে তাদেরকেও দায়িত্বের সাথে কাজ করতে হবে। আমাদের ডিভিশনাল ম্যাজিস্ট্রেট মহোদয় উনি প্রতিদিন মোবাইল কোড করে, যে সমস্ত গাড়ির রেজিস্ট্রেশন নাই বা যে সমস্ত গাড়ির কাগজপত্র ডেট ফেল হয়ে গেছে বা যে সমস্ত ড্রাইভারদের ড্রাইভিং লাইসেন্স নাই, তাদের বিরুদ্ধে উনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নিয়ে থাকেন। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ময়মনসিংহে 146টি সড়ক দুর্ঘটনায় নিহত 151 জন, আহত 210। নেত্রকোনায় গত 6 মাসে 28টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 27 জন ও আহত 35 জন। জামালপুরে 61টি সড়ক দুর্ঘটনায় নিহত 49, আহত হয়েছেন 21 জন এবং শেরপুরে 32 দুর্ঘটনায় নিহত হয়েছেন 29 জন ও আহত 16 জন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। নেত্রকোনার কলমাকান্দা সীমান্তের 1.5 কিলোমিটার সড়ক যেন চাষের জমি। বর্ষা এলেই ভোগান্তি বাড়ে গ্রামবাসীর, বিপাকে পর্যটকরাও। প্রতিশ্রুতি পেলেও সড়ক সংস্কার না হওয়ায় ক্ষোভ স্থানীয়দের। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় সরকার, প্রকৌশলী অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের। আলপনা বেগমের তথ্য, আবু সুফিয়ানের তোলা ছবিতে থাকছে রিপোর্ট। খানাখন্দ আর গর্তে ভরা সড়ক,
চলাচলে ভোগান্তি গ্রামবাসীর, বর্ষা এলেই যার মাত্রা বেড়ে যায় আরও। নেত্রকোনার পাহাড়ি এলাকা সীমান্ত উপজেলা কলমাকান্দার লেঙ্গুরা এলাকা, উত্তর লেঙ্গুরা থেকে লোহাগাঁও, রঘুনাথপুর, শিবপুর ও রাজানগর হয়ে নাজিরপুর, দুর্গাপুরের সঙ্গে মিলিত সড়কের বেহাল দশা। চরম দুর্ভোগে এই জনপদের মানুষ। খারাপ যোগাযোগ ব্যবস্থায় মুখ ফিরিয়ে নিয়েছেন পর্যটকরাও। তারা বলছেন, জনপ্রতিনিধি আর স্থানীয় সরকার বিভাগের শুধু আশ্বাস পেলেও বাস্তবে দীর্ঘদিন সংস্কার হয়নি সড়কটির। এই অবস্থা কি গাড়ি চালানো সম্ভব? এটা ব্যাগ জায়গায় দেখছি ফাঁকা হয়েছে, সোল্ডিং হয়েছে। স্কুলে যাইতে তো খুব কষ্ট হয়, যাইতে পারে না, কোনো দিন যায় কোনো দিন যাইতে পারে না। হাইটা যাওয়ার মতো ব্যবস্থা নাই, গাড়ি তো দূরের কথা, হাইটা যাইলে অনেকটা কষ্ট হয়ে যায়, অনেক সময় জুতা লইয়া আসা যায় না। তবে সড়কটির দ্রুত উন্নয়নে প্রকল্পভুক্ত করার চেষ্টা চলছে জানায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। অসম্পূর্ণ বা আমাদের কাঁচা রাস্তাটা রয়েছে, এখানে আমরা সেই সার্ভে করে আমরা কতটুকু আমরা আরসিসি এবং কতটুকু বিসি হিসেবে উন্নয়ন করলে এটা সাস্টেন করবে সেই বিষয়ে আমরা ব্যবস্থা নেব। ধাপে ধাপে আমরা করছি, এক বরাদ্দে হয়তো আমরা এক রাস্তা করবো, আরেক বরাদ্দে আমরা অংশ অংশ করে করে যেন মানুষের চলাচলের উপযোগী করা সম্ভব হয়। এলজিইডি সূত্রে জানা গেছে, সীমান্তের ক্যাপাসিটি মোড় থেকে 3.25 কিলোমিটারের মধ্যে উন্নয়ন কাজ চলমান 2.35 কিলোমিটার সড়কের। সময় সংবাদ, নেত্রকোনা। এদিকে মগরা নদীর ভাঙনের শিকার নেত্রকোনা আটপাড়া উপজেলার 4টি গ্রাম, এর মধ্যে বিলীন বেশ কিছু বাড়িঘর। গত 5 থেকে 6 বছর প্রতিকার চেয়েও না পেয়ে দিশেহারা ভুক্তভোগীরা। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, আপাতকালীন বালুভর্তি জিও ব্যাগ ফেলা সহ ভাঙন প্রতিরোধে উদ্যোগ নেওয়া হচ্ছে। আলপনা বেগমের তথ্য ও আবু সুফিয়ানের তোলা ছবিতে আরও একটি রিপোর্ট। নেত্রকোনার অন্যতম নদী মগরা শহর ছাড়িয়ে আটপাড়া উপজেলার ভেতর দিয়ে মদন উপজেলা হয়ে ধনু নদীতে মিশেছে, কিন্তু ভাঙনের কারণে গতিপথ পরিবর্তন হয়ে গেছে। ইতিমধ্যে বিলীন বেশ কিছু বাড়িঘর, কয়েকটি গ্রামের 2 শতাধিক পরিবার বাড়িঘর অন্যত্র সরিয়ে নিয়েছেন। ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন 5টি গ্রামের মানুষ। প্রায় 100 লোক চলে গেছে এইখান থেকে, এই ভর্তি থেকে। আমাদের জায়গা যাদের ছিল তারা অনেক দূরে হাওরের মাঝখানে বাড়ি ঘর করছে, আর যাদের জায়গা জমি নাই ওরা বিভিন্ন জায়গায় অন্যদের আশ্রয়ে থাকতেছে। আমরা যেন জায়গা বানায়া রাখিয়া ঘর বানায় থাকবো, ক্ষমতা আমরা নাই। কালিয়াখালী, গোয়াতলা, ভরতোষী, ছাড়িয়া, মহিষপুর সহ নাজিরগঞ্জ সড়ক ভাঙনের হুমকির মুখে। যে কোনো সময় চলে যেতে পারে নদীগর্ভে। ঝুঁকি নিয়ে বসবাস করছেন বাসিন্দারা। নতুন আবার ভাঙতেছে, আমরা যে নিজের টাকা কিছু খরচ করে প্রতি বছর এইভাবে বান দিয়ে দিই, আবার ভাঙিয়ে নিয়ে যায়, প্রতি বছর আবার দিই। সরকারে যদি করতো তো আমরা বাঁচলাম না, তো আমরা উড়ে কই যাই, আমি কি করবো, হানির মধ্যে ব্যস্ত বেরোন লাগবো। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, আপদকালীন বালুভর্তি জিও ব্যাগ ফেলা সহ স্থায়ী ভাঙন প্রতিরোধে উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা জিও ব্যাগ দিয়ে জরুরি ভিত্তিতে তীর সংরক্ষণমূলক কাজ শুরু করছি। চলতি বর্ষা মৌসুমে নদী ভাঙনের কবল থেকে ঘরবাড়ি সহ এই স্থাপনা সহ অত্র এলাকা রক্ষা পাবে। আটপাড়া উপজেলার 7টি ইউনিয়নে 175টি গ্রাম রয়েছে। জনসংখ্যা 1,32,440 জন। সময় সংবাদ, নেত্রকোনা। সকালের সময় এবার দেশের বাইরের খবর। গাজায় ফের রক্তাক্ত দিন। ইসরায়েলের আগ্রাসনে উপত্যকাটিতে একদিনে নিহত হয়েছেন অন্তত 110 জন। এরই মধ্যে মানবিক সহায়তার জন্য লাইনে দাঁড়ানো সাধারণ মানুষের উপর ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত 27 জন, আহত হয়েছেন 180 জনের বেশি। অন্যদিকে ইসরায়েলের ড্রোন হামলায় আল মাওয়াসি শরণার্থী ক্যাম্পে 10 জন নিহত হয়েছেন, যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারদের হামলায় প্রাণ হারিয়েছেন এক মার্কিন ফিলিস্তিনি নাগরিক। প্রায় প্রতিদিনই ত্রাণ নিতে গিয়ে প্রাণ দিতে হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের। ক্ষুধার জ্বালা সইতে না পেরে প্রাণের মায়া ত্যাগ করেই ত্রাণ সহায়তা নিতে লাইনে দাঁড়াচ্ছেন অসহায় ফিলিস্তিনিরা। শনিবারও রাফার উত্তরাংশে আল শাকুশ সহায়তা কেন্দ্রে ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে বেশ কয়েকজন নিহত হন, আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনার পর নিহতদের স্বজনরা ভিড় করেন খান ইউনিসের নাসের হাসপাতালে। চোখের সামনে সন্তানের লাশ দেখে কাঁদতে কাঁদতে ভেঙে পড়েন মা। শুধু এক টুকরো রুটি চেয়েছিল, না খেয়েই মরে গেল আমার বাচ্চা। আমার পরিবার শেষ হয়ে গেছে। মেয়েটা আইসিইউতে, বাকি পরিবারের সব সদস্য মৃত। এর মধ্যেই আল মাওয়াসিতে ড্রোন হামলা চালায় ইসরায়েল। শরণার্থীদের তাঁবুগুলোর উপর সরাসরি এই হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে শরণার্থী ক্যাম্পে অবস্থানরত বেশ কয়েকজন নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।
জাতিসংঘ জানিয়েছে গাজায় সহায়তা নিতে গিয়ে গত 6 সপ্তাহে প্রাণ হারিয়েছেন অন্তত 798 জন। এদের মধ্যে বেশিরভাগই গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। সহায়তার নাম করে গুলি চালানোর এই ধরনকে মানবাধিকার লঙ্ঘন বলে মন্তব্য করেছে সংস্থাটি। এদিকে পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারদের হামলায় প্রাণ হারিয়েছেন মার্কিন নাগরিক সাইফুল্লাহ মুসল্লেদ। ট্যাম্পা ফ্লোরিডার এই 20 বছর বয়সী যুবককে পিটিয়ে হত্যা করা হয়। নিহত হন আরও একজন ফিলিস্তিনি যুবক হুসেইন শালাবি। পরিবারের দাবি 3 ঘন্টা পর অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারলেও ততক্ষণে মারা যান সাইফ। ঘটনার তদন্তের কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায় মার্কিন প্রশাসন ঘটনাটি সম্পর্কে অবগত হলেও পরিবার ও নিহতদের প্রতি সম্মান জানিয়ে আপাতত কোনো মন্তব্য করছে না। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ভারতে বাংলা ভাষার কথা বললে বাংলাদেশি ট্যাগ লাগিয়ে বাংলাদেশে পাঠানো কিংবা আটক করা হচ্ছে। এই ঘটনা নিয়ে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, আসাম, ওড়িশা, রাজস্থান, মহারাষ্ট্র ও দিল্লিতে বাংলা ভাষাভাষীদের আক্রমণের লক্ষ্যে পরিণত করা হচ্ছে। আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়েও প্রশ্ন উঠছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। দিল্লি, মহারাষ্ট্র, রাজস্থান, উড়িষ্যা এবং দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্যে এখন বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি ট্যাগ দিয়ে চলছে ধরপাকড়। রাজধানী দিল্লির বাংলা ভাষাভাষী এলাকা বলে পরিচিত বসন্তকুঞ্জ এলাকায় বাঙালি পাড়ায় বাংলা ভাষায় কথা বলার অপরাধে পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার মতো ঘটনাও দেশটির গণমাধ্যম জুড়ে জায়গা পাচ্ছে। শুধু তাই নয়, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেছেন, জনগণনার নথিতে কেউ বাংলা ভাষা মাতৃভাষা হিসেবে দাবি করলে তাকে বিদেশি বলে চিহ্নিত করা হবে। পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও চলতি বাদল অধিবেশনে পশ্চিমবঙ্গ বিধানসভায় মমতা বলেছিলেন, বাংলায় কথা বললেই বাংলাদেশি ট্যাগ দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে। এবার বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তৃণমূল নেত্রী। এদিকে উড়িষ্যা রাজ্যে গত কয়েকদিনে বিভিন্ন জায়গা থেকে প্রায় 350 ব্যক্তিকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ, তারা প্রত্যেকেই বাংলা ভাষায় কথা বলেন। এই ঘটনাতেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিজেপি বিরোধী রাজনৈতিক শিবিরে। গেল কয়েক মাস ধরে ভারতের বিভিন্ন রাজ্য থেকে বাংলায় কথা বলা বহু ভারতীয় নাগরিককেও বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে পুশব্যাক করার অভিযোগ উঠেছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। ইউরোপে অনিয়মিত অভিবাসনের ঢল ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ালেও থামানো যাচ্ছে না বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীদের যাত্রা। ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ইটালিতে পৌঁছানো অনিয়মিত অভিবাসীদের মধ্যে বাংলাদেশিরা এসেছে। জার্মানি থেকে ফ্রন্টেক্সের প্রকাশিত রিপোর্ট নিয়ে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। চলতি বছরের প্রথমার্ধে ইউভুক্ত দেশগুলোই ঢুকেছে প্রায় 80,000 অভিবাসন প্রত্যাশী, যা গত বছরের তুলনায় 20% কম। ইউর সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের এক প্রতিবেদন অনুযায়ী পূর্ব ইউরোপের বলকান সীমান্তের দেশগুলোতে কড়াকড়ি আরোপের কারণে এই সংখ্যা কমেছে। একই সঙ্গে পশ্চিম আফ্রিকার দেশগুলো তাদের জনগণকে অবৈধ অনুপ্রবেশে নিরুৎসাহিত করতে পদক্ষেপ নেয় ইউর দেশগুলোতে অভিবাসন প্রত্যাশীর সংখ্যা আগের তুলনায় অনেকটাই কমেছে। ফ্রন্টেক্সের তথ্য অনুযায়ী বছরের প্রথম 6 মাসে শীর্ষে রয়েছেন বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীরা। এরপর রয়েছে মিশর ও আফগানিস্তান। শুধু লিবিয়া উপকূল থেকেই ইতালিতে পৌঁছেছে 20,800 অভিবাসী, যা গেল বছরের তুলনায় 80% বেশি। ইতালির সরকারি হিসেবেও দেখা গেছে চলতি বছর দেশটিতে পৌঁছানো 32% অভিবাসন প্রত্যাশী বাংলাদেশি। জানুয়ারি থেকে 10 জুলাইয়ের মধ্যে ইতালিতে ঢুকেছেন 10,300 বেশি বাংলাদেশি। ইউ জানিয়েছে, ট্রানজিট দেশগুলোর সঙ্গে সমন্বয়ের ফলে সামগ্রিক অনুপ্রবেশ কমলেও সমুদ্রপথে মৃত্যুর মিছিল থামেনি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী এবছর ভূমধ্য সাগরে প্রাণ হারিয়েছেন অন্তত 760 জন। তবে এখনও বিপজ্জনকভাবে ভূমধ্য সাগর পাড়ি দেওয়ার প্রবণতা থামেনি বলে জানিয়েছে সংস্থাটি। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ক্যালিফোর্নিয়ায় অভিবাসী বিরোধী অভিযান নিয়ে অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগকে কড়া নির্দেশ দিয়েছেন মার্কিন আদালত। জাতি, বর্ণ, ভাষা বা পেশার ভিত্তিতে কাউকে আটক করা যাবে না বলে রায় দিয়েছেন ফেডারেল বিচারক। শুক্রবার এক ঐতিহাসিক রায়ে বিচারক বলেন, অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ বারবার যুক্তিসঙ্গত কারণ ছাড়াই
আটক করছে, যা সাংবিধানিক অধিকার লঙ্ঘন। শুধুমাত্র বর্ণ উচ্চারণ, কর্মস্থল বা অবস্থানের ভিত্তিতে কাউকে আটক করা যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়। এই নির্দেশ ক্যালিফোর্নিয়ার 7টি কাউন্টিতে প্রযোজিত হবে। আটককৃতরা যেন আইনি সহায়তা থেকে বঞ্চিত না হন সে বিষয়েও সতর্ক করেন আদালত। আন্তর্জাতিক জলসীমা যৌথ সামরিক মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান। এতে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্রের B-52H বোমারু বিমান, সঙ্গে ছিল কোরীয় ও জাপানি যুদ্ধ বিমান। চলতি বছর প্রথমবারের মতো এই কৌশলগত বোমারু বিমান অংশ নেয় কোরীয় উপদ্বীপে যৌথ মহড়ায়। উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র হুমকির বিরুদ্ধে প্রতিরোধ সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এই মহড়া বলে জানানো হয়। একই দিন সিওলে বৈঠকে বসেন 3 দেশের প্রতিরক্ষা মন্ত্রী। আলোচনায় উত্তর কোরিয়ার সামরিক কর্মকাণ্ড ও রাশিয়ার সঙ্গে দেশটির ঘনিষ্ঠ সম্পর্ক ঘিরে উদ্বেগের কথা জানান তারা। যে কোনো হুমকি মোকাবেলায় এই ধরনের মহড়ায় জোর দিচ্ছে মিত্ররাষ্ট্রগুলো। টি-20তে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। জিততে হলে বাজে ক্রিকেট খেলা দ্রুত বন্ধ করতে হবে বাংলাদেশকে, এমন মন্তব্য করেছেন হেড কোচ ফিল সিমন্স। অনুশীলনে কঠোর পরিশ্রম করলেও মাঠে তার ফল আসছে না বলেও মত তার। ডাম্বুলায় যে কোনো মূল্যে জয় চোখ টাইগারদের। হাই স্কোরিং উইকেটের প্রত্যাশা লঙ্কান ফিল্ডিং কোচ উপল চন্দনার। এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করতে চায় তারা। ডাম্বুলায় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। শ্রীলঙ্কা থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। সময়টা সব দিক থেকেই খারাপ যাচ্ছে টাইগারদের। দলের বাজে পারফরমেন্সের সঙ্গে গুঞ্জন উঠেছে টিম ম্যানেজমেন্টের অন্তর্কুণ্ডলের। এমন পরিস্থিতিতে ড্রেসিং রুমই বা কতটা স্বাভাবিক আছে? মাঠের পারফরমেন্স বলছে সার্বিক পরিস্থিতি প্রভাব পড়ছে দলের উপর। একাদশ নির্বাচন, ব্যাটিং লাইন আপ, ব্যাটিং পজিশন ভালো শুরুর পর খেই হারিয়ে ফেলা, পরিশেষে এক পেশে হার। প্রতিটি বিষয় নিয়ে আছে প্রশ্ন, সঠিক উত্তর জানা নেই কারো। এক সমুদ্র সমালোচনা সঙ্গী করে ডাম্বুলা মিশন শুরুর অপেক্ষায় টিম বাংলাদেশ, যেখানে কখনোই কোনো টি-20 ম্যাচ খেলা হয়নি টাইগারদের। হবেই বা কেমন করে? এই ভেন্যুর টি-20 যাত্রা যে গেল বছর থেকে, তবে ওয়ানডেতে আছে অম্লমধুর অভিজ্ঞতা। 2017-তে 2 ম্যাচের একটিতে জয়, অন্যটি পরিত্যক্ত। আবার এর 7 বছর আগের এশিয়া কাপে শ্রীলঙ্কা, পাকিস্তান আর ভারতের কাছে বাজেভাবে হেরেছিল লাল সবুজ। এবার ফরম্যাট ভিন্ন, পরিস্থিতি গুমট। চ্যালেঞ্জটা সিরিজ বাঁচানোর, যে সংগ্রামে উতরে যেতে পরিবর্তন অবশ্যম্ভাবী। 4 ওপেনার তত্ত্ব কিংবা ব্যাট চালাতে পারা 10 ক্রিকেটারকে নিয়ে দ্বিতীয় টি-20তে মাঠে নামছে না দল, তা প্রায় নিশ্চিত। তবে তার আগে শুধরাতে হবে একেবারে সাধারণ ভুলগুলো। আমরা আগের ম্যাচে যেভাবে খেলেছি সেভাবে খেলা বন্ধ করতে হবে। ব্যাটিং একেবারেই ভালো হচ্ছে না, ভালো ব্যাটিং করতে হবে। প্রথম 6 ওভারে বোলিংয়ে উন্নতি আনতে হবে। এই বিষয়গুলোতে আমাদের গুরুত্ব দিতে হবে। আমরা 4 ওপেনার নিয়ে মাঠে নেমেছিলাম কারণ জাকের অসুস্থ ছিল, অন্য কিছু করার উপায় ছিল না। সমালোচনা করার আগে বাস্তবতা বুঝতে হবে। ছেলেরা অনুশীলনে কঠোর পরিশ্রম করছে, কিন্তু ফলাফল আসছে না। শ্রীলঙ্কা দিনের আলোতেই করেছে অনুশীলন। গোটা দল নিয়ে লম্বা সময় কাজ করেছেন কোচিং স্টাফের সদস্যরা। জয়ের মাঝে থাকলেও অনুশীলনে নেই কোনো ঘাটতি। এক ম্যাচ আগেই তারা নিশ্চিত করতে চায় সিরিজ জয়। এখন পর্যন্ত 18 টি-20তে 12 জয় লঙ্কানদের, বিপরীতে টাইগারদের জয় আছে 6টি। ডাম্বুলার এই মাঠে টাইগারদের আছে সুখ স্মৃতি, যেখানে তামিম ইকবালের সেঞ্চুরির সঙ্গে এই স্কোয়াডে থাকা তাসকিন নিয়েছিলেন 4 উইকেট। সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে টাইগাররা কি এই দুঃসময়ে ফরম্যাট ভিন্ন হলেও একটা জয় উপহার দিতে পারবে? রাঙ্গিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। প্রথম টি-20তে হারের পর টনক নড়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। দ্বিতীয় ম্যাচে একাদশে আসতে যাচ্ছে একাধিক পরিবর্তন। ফিরছেন জাকের আলী অনিক। ক্যান্ডিতে সুবিধা করতে না পারা সাইফুদ্দিনও জায়গা হারাতে পারেন একাদশ থেকে। সুযোগ পাবেন অভিজ্ঞ মোস্তাফিজুর রহমান। উইকেট বিবেচনায় 3 পেসার নিয়ে মাঠে নামার জোর সম্ভাবনা বাংলাদেশের। পরিবর্তন আসছে ব্যাটিং অর্ডারেও। ডাম্বুলা থেকে তারেক হাসান শিমুলের আরও একটি রিপোর্ট। ডাম্বুলায় বাংলাদেশের জন্য ঘুরে দাঁড়ানোর ম্যাচ, সিরিজ বাঁচানোর ম্যাচ। টি-20 প্রথমটি যখন ক্যান্ডিতে বাংলাদেশ একেবারে ধরাশয়ীভাবে হেরেছে, মানসিকভাবে অনেকটাই ডাউন দল। বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা হচ্ছে সবচেয়ে বেশি ধুঁকছেন। তবে এই উইকেটটা কিন্তু আভাস দিচ্ছে একটা ভালো ব্যাটিং উইকেটের। সেই জায়গা থেকে বাংলাদেশ দলের একাদশ কেমন হতে পারে এবং ডাম্বুলার আবহাওয়াটা ম্যাচ ডেতে কেমন থাকে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। বাংলাদেশ দলের একাদশের যেমনটা এর আগের ম্যাচে দেখেছি, 10 জন ব্যাটসম্যানকে
নিয়ে মাঠে নেমেছে, যেই জায়গায় 4 জন ছিল ওপেনার। এই জায়গাগুলোতে আসলে এই ম্যাচে একটা পরিবর্তন দেখব। টিম ম্যানেজমেন্ট অনেকটা চাপের মধ্যে আছেন, দলের পারফরমেন্সের কারণে অনেক ধরনের সমালোচনা হচ্ছে, টিম ম্যানেজমেন্টের উপরে সেই প্রেশারটা এসেছে। যদি একটু একাদশটার দিকে তাকাই, সেক্ষেত্রে তানজিদ তামিম এবং কি পারভেজ ইমন দুইজনের উপর টিম ম্যানেজমেন্ট ভরসা রাখবেন। ওয়ান ডাউনে লিটন দাস কনসার্নের জায়গা, টিম অধিনায়ক তিনি যেভাবে আসলে ব্যাটিংটা করছেন, একেবারে তো বিশ্বাসহীন ব্যাটিং বলতে হয়। তার কাছ থেকে যে ধরনের ব্যাটিং প্রত্যাশা সেটা একেবারে ধারে কাছে নেই। এই জায়গাটাতে লিটন দাস কতটুকু বের হয়ে আসতে পারেন সেটা হচ্ছে দেখার বিষয়। 3 নম্বর পজিশনে তিনি, 4 নম্বরে নাইম শেখকে আমরা আগের ম্যাচে দেখেছি, সেই জায়গায় পরিবর্তন হয়ে হয়তোবা তাওহিদ হৃদয়কে আমরা দেখব, যেহেতু জাকের আলী অনেক সুস্থ হয়ে ফিরেছেন। এখন পর্যন্ত যতটুকু আসলে জানতে পেরেছি, ধারণা করা যাচ্ছে যে জাকের আলী অনেক ইনক্লুশন হচ্ছে একাদশে, সেই ক্ষেত্রে তিনি 6 নম্বর কিংবা 7 নম্বর পজিশনে খেললে 4 নম্বর পজিশনে তাওহিদ হৃদয়কে আমরা দেখব, 5 নম্বর পজিশনে শামীম হোসেন পাটোয়ারিকে দেখা যাবে, 7 নম্বরে যদি আমরা দেখি যে মেহেদী হাসান মিরাজ রয়েছেন, আর 8 নম্বর পজিশনে লেগ স্পিনার রিশাদ হোসেন যিনি আগের ম্যাচেও খেলেছেন, তাকে 8 নম্বর পজিশনে ব্যাটিং করতে দেখব। তাছাড়া 9, 10, 11 জায়গায় যদি দেখি সেক্ষেত্রে কিন্তু 3 পেসার রয়েছেন, 3 পেসার খেলবেন। সেক্ষেত্রে তাসকিন আহমেদ রয়েছেন, তার এই উইকেটে খেলার দারুণ অভিজ্ঞতা রয়েছে। সাইফুদ্দিনকে আমরা দেখেছি প্রথম ম্যাচে হুট করে আসলে লম্বা সময় পর দলে আসার পর তাকে খেলিয়ে দেওয়া যেমনটা হয়েছে, আসলে সেটা খুব বেশি ভালো অভিজ্ঞতা হয়নি তার। সাইফুদ্দিনের জায়গায় মুস্তাফিজকে দেখতে পারি। আর আবহাওয়ার কথা যদি বলি, সেক্ষেত্রে পূর্বাভাসও বলছে যে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে, ডে নাইট ম্যাচ যেহেতু, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য রাতের দিকে ব্যাট করতে গেলে কিছুটা হলেও বিপাকে পড়তে হতে পারে ব্যাটসম্যানদের। এই জায়গাগুলোতে নিজেদেরকে আসলে মানিয়ে নিতেই আসলে তাদের কাজটা ঠিকঠাকভাবে করছে। নিশ্চয়ই এই যেই সমালোচনা কিংবা যেই সমস্যাগুলো রয়েছে সেগুলো কাটিয়ে ওঠার জন্য নিশ্চয়ই একটা জয় বাংলাদেশ দলের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। তো আমার কাছে এই ছিল সবশেষ। ডাম্বুলা থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। বিগত 3 নির্বাচন নিয়ে অভিযোগের তদন্ত চলছে। 3 মাসের প্রতিবেদন, ব্যর্থতার কারণ জানতে সাবেক সিএসিদের বক্তব্য শুনতে হবে। নির্দোষ যেন দোষী না হয়, দৃষ্টি রাখার আহ্বান। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের দ্রুত খুঁজে বের করার আহ্বান রুহুল কবির রিজভির। প্রতিবাদে রাজশাহীতে দলটির নেতাকর্মীদের বিক্ষোভ। এবং বাংলাদেশ বিমানের বোয়িংয়ের উড়োজাহাজে একের পর এক যান্ত্রিক ত্রুটি, স্বল্প সমস্যা মেরামত না হলে হতে পারে বিধ্বংসী, শাস্তি না হওয়ায় দায়িত্বে গাফিলতির পুনরাবৃত্তি। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।